যাযাবরের মতো ঘুরতেছি শাহবাগের এখানে। এখন কথা হলো, শাহবাগের মতো জায়গা যদি ট্রিপ না পাই, তাহলে বুঝা নিতে হবে যে আজকে কুফা লাগছে। বুঝছেন কাম? এমন সময় কলাইছে আদাবর মোহাম্মদপুর ধর। হ্যাঁ, বলো 20 টাকা ভাড়া দিতে বলছে আপনি। আমাদের এলাকায় বৃষ্টি হইলে দেখতাম যে 20 টাকা ভাড়া 40 টাকা করে নিত রিক্সাওয়ালারা। এটা কি জুলুম না? এর একটা উদাহরণ দিলাম আর কি, যে যে সেক্টরে থাকুক না কেন, সুযোগ পাইলে সবাই আসলে কোপ দিয়ে দেয়। এটা হচ্ছে বড় কথা। তো দেখি পাঠায়াসটা অন করি, কোথাও ট্রিপ পাই কিনা। এই রোজা রেখা আসলে আপনার শেয়ার করাটা একটা চ্যালেঞ্জ। ওপেন না করতে করতে এটা কলা এসে বসছে। ফোন দিই। আসসালামাইকুম। জি আসসালাম ভাই, ওই যে পাঠাতে কল আসছিল। জি জি, আপনি আসেন, লোকেশনে আসেন, মিরাজি বাগ কথা বাজান। ও আচ্ছা, ঠিক আছে। আমার একটু 3-4 মিনিট সময় লাগবে। শক্তি শক্তি সদরের সামনে আছি তো। ও আচ্ছা, ঠিক আছে। আচ্ছা আচ্ছা। তো সকাল সকাল ডিউটি শেষ করে মানে দোটানার মধ্যে ছিলাম যে রাইড শেয়ার করবো কি করব না। তো তো মনকে বুঝ দিয়ে এরপরে হচ্ছে আপনার বের হয়ে গেছি। অ্যাপসটা অন করার সাথে সাথেই এটা কল আসলো, যাবে হচ্ছে শাহবাগ। তো যাই, যাত্রীকে পিক করি। যাত্রী আছে হচ্ছে মীর হাজিবাগের সামনে। আজকে ওয়েদারটা জানি কিরকম মেঘলা, আবার এই রোদ এই মেঘলা এরকম টাইপের। তো আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া যে এখন পর্যন্ত ওয়েদারটা ভালো আছে। কারণ রোজা রেখে যদি অতিরিক্ত রোদ থাকে, আসলে অবস্থা 12টা বেজে যাবে। ঢাকা সিটিতে আপনার বাইক রাইড করা এক প্রকারের যুদ্ধ বলা চলে। খুবই চ্যালেঞ্জিং, কারণ দুই চাকা তো ব্যালেন্স করা তো মুশকিল। এই ডান দিয়ে বাম দিয়ে যে যেখান দিয়ে পারে ঢুকায় দেয়, কি করে না করে ভাই, মাথা নষ্ট। এই যে দেখেন আরেক চাষটা ভাই উল্টাই দিচ্ছে। কিছু বলার আছে? কিন্তু আমি যদি এবার উল্টা আসি, তাহলে আবার আমার খালাতো ভাই আমাকে ধরে মামলাটা দিবে। তাহলে এবার তো চলে যাবো ভাইয়া, এদিক দিয়ে বেরো যাবো। ও আচ্ছা। তো বরাবরের মতো দিনের প্রথম ট্রিপটা শুরু করলাম, আর দিনে নতুন একটা চ্যালেঞ্জ শুরু হলো। তো আমি আসলে যেখান থেকে সেটা শুরু করি, এখানে হচ্ছে কি আপনার ট্রিপ নেওয়াটা একটু চ্যালেঞ্জিং। কারণ উল্টাপাল্টা জায়গা থেকে আপনার কল আসে, এদিকে প্রচুর জ্যাম থাকে, যার ফলে আসলে চ্যালেঞ্জ হয়ে যায়। তবে এখানে এবারে একটা জিনিস ভালো লাগে, সেটা হচ্ছে কি আপনার যদি লক্ষ্য করেন দেখবেন দুই সাইড দিয়ে গাড়ি চলতেছে, মাঝখান দিয়ে বা মধ্য দিয়ে বাইক চলাচলের জন্য কিছুটা জায়গা রাখছে। তো এটা ন্যাচারালি হয়ে গেছে। অন্য সব পরিবহন যারা ব্যবহার করে বা যারা ড্রাইভ করে, তারা এটা মাথায় রেখেই মাঝখান দিয়ে জায়গাটা ফাঁকা রেখে দেয়, যাতে বাইক যাতায়াত করতে পারে। তো এই জিনিসটা ভালো, ভালো লাগলো, ইউনিক। তো বলতে বলতে ছাত্রী ভাইকে নিয়ে চলে আসছি হচ্ছে আনন্দবাজারের এখানে, চাঙ্কার পোল নেমা যাবো একটু পরেই। তো যাত্রী ভাইকে নামায় দিয়ে তারপরে হচ্ছে আপনাদের সাথে আবার যুক্ত হই, ঠিক আছে? তো আজকের মতো প্রথম ট্রিপটা সম্পন্ন করলাম। নিয়ে আসছিলাম হচ্ছে মীর হাজিবাগ থেকে আপনার ভার্সিটি এলাকায়। ভাড়া আসছে 121 টাকা। যাই হোক, এখন
দিনের দ্বিতীয় চ্যালেঞ্জটি নেওয়ার জন্য আমি প্রস্তুত। দেখি পরবর্তী ট্রিপটা কোন জায়গায় পাই। যাযাবরের মতো ঘুরতেছি শাহবাগের এখানে। এখন কথা হলো, শাহবাগের মতো জায়গা যদি ট্রিপ না পাই, তাহলে বুঝা নিতে হবে যে আজকে কুফা লাগছে। বুঝছেন কাম? এমন সময় কলাইছে আদাবর, মোহাম্মদপুর, ধর, মালিক কই আছে? সিএনজি পাম্প শাহবাগ রমনা। সিএনজি পাম্প তো এই সামনেই। যাই পাম্পের যাই লই, পরে ফোন দিই। ওই যে বসে দাঁড়ায় আছে। আদাবর, আদাবর। ভাই কি পাঠাতে কল করছেন? পাঠাতে কল করছেন? আদাবর না? শাওন আপনি? বিসমিল্লাহ। তো দিনের দ্বিতীয় ট্রিপটি শুরু করলাম। যাব হচ্ছে আদাবর। আসলে এই ট্রিপটা অনেকদিন পরে ভালো একটা ট্রিপ পাইলাম। ভালো বলতে কি, আপনার একদম কাছাকাছি পাশাপাশি যাত্রী ছিল। তো যাত্রীকে পিক আপ করার জন্য কোনো ভোগান্তি পোহাইতে হয় নাই। তো সবচেয়ে বড় কথা হলো ঢাকা সিটি ভাই পুরাই বসবাসের অনুপযোগী হয়ে গেছে। আপনার এখানে যেমন সাউন্ড পলিউশন, ওই রকম আপনার এয়ার পলিউশন, মানে আপনার বায়ু দূষণ আর শব্দ দূষণ ব্যাপক হারে বাড়ছে। তো বলতে বলতে শ্যামলী রিং রোডে চলে আসছি। এখন যাত্রীকে জিজ্ঞেস করি যে উনি কোন দিকে যাবে। আচ্ছা ভাই, ধন্যবাদ। তো যাত্রীকে নিয়ে আসছি হচ্ছে আদাবর। ভাড়া আসছে আপনার 162 টাকা। যে বড় ব্যাপার হলো, এই ট্রিপটা নিয়ে আসতে সময় খুবই অল্প লাগছে। যাক, তাহলে আজকের দিনে মোটামুটি, ও, যাত্রী আমাকে 170 টাকা দিছে, মানে 8 টাকা বকশিস দিছে। তো আজকের হিসাব একটু করে নিই। 11টা বাজে। তো সকালে ছিল 120 প্রথম ট্রিপটা, এরপরে হচ্ছে 170, 290 টাকা। তো বের হয়েছি 10টা বাজে, এখন বাজে 11টা, 290 টাকা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ, দেখা যাক আর 350 বা 400 টাকা মতো যদি ইনকাম করতে পারি, তাহলে সুন্দর করে আসলে চালায় বাসে চলে যাব। তো চলেন ভাই ব্রাদার, গাড়িটা ঘুরে, সরি খালি মুখ দিয়ে গাড়ি এসে পড়ে। তো চলেন ভাই ব্রাদার, বাইকটা ঘুরে কোথাও গিয়ে বসি, যাতে যেখান থেকে ট্রিপটা হওয়ার সম্ভাবনা বা ট্রিপ হওয়ার চান্স বেশি আছে, ওইরকম একটা জায়গায় গিয়ে বসতে হবে। তো এখন বাজে হচ্ছে 12টা, আর আমি আছি হচ্ছে আপনার কল্যাণপুর বাস স্ট্যান্ডের এখানে। তো দ্বিতীয় রাইডটা শেষ করছিলাম তখন আপনার সময় ছিল 11টা। তার মানে 1 ঘন্টা এখানে বসে ছিলাম রিং রোডের মাথায়, কোনো ট্রিপ না পেয়ে। এরপরে দারুসালাম রোডের এখানে গিয়ে বসছিলাম। তো ওইখান থেকে একটা ট্রিপ নিলাম, সেটা হচ্ছে কন্ট্রাকে। আর ভাইকে নিয়ে যাব হচ্ছে নতুন বাজার। আসলে কখন আপনার নসিবের ট্রিপ থাকবে, কখন ইনকাম কিরকম হবে, এগুলো আসলে বলা মুশকিল। ভাইয়া, বুঝলেন? বলো 20 টাকা বাড়া দিতে বলছে আপনি। 90 টাকা আছে, 200 টাকা তো আপনাকে বলে আসলাম। আচ্ছা ঠিক আছে, যাই হোক, ভুল বুঝাবুঝি হয়েছে। 20 টাকা এদিক সেদিক ব্যাপার না। তো এটা ছিল দিনের তৃতীয় ট্রিপ। এখন পর্যন্ত 10 টাকা কম, 490 টাকা ইনকাম হয়েছে। তো যাত্রীকে দারুসালাম রোড থেকে নিয়ে আসছিলাম হচ্ছে নতুন বাজার। তো তাকে আয়সা নামাই দিলাম তার লোকেশনে। ভাড়া দিল 200 টাকা। এই ট্রিপটা কন্টাক্টে ছিল। তো এখন আমি এরকম একটা জায়গায় বসবো যেখানে আসলে ছায়া আছে, কারণ রোজা রাখছি তো। রোজা রেখে রোদের মধ্যে শরীরটা আসলে চলে না। আগে তো রোজার মধ্যে রাজশাহী করতাম না, এখন তো মনে করেন যে এরকম একটা অবস্থার মধ্যে পড়ছি, দারিদ্রতার আসলে একদম সর্বনিম্ন স্তরে চলে গেছি। এই কারণে এখন রাজশাহী না করে উপায় নাই। চলেন, মোড়ে নামবেন, চলেন, আসেন।
দিয়েন, সমস্যা নেই। 100 টাকা দিয়েন, 100 টাকা দিয়েন। এখানে তো নাই, 80 টাকা 100 টাকাই নেই, এই কারণে 100 টাকা বললাম। 80 টাকা না। ভিডিও মাঝে মাঝে। যাবে হচ্ছে গুলশান একে। শর্ট ট্রিপ খারাপ না, 80 থেকে 100 টাকা যা পাই আর কি। মার্কেটিং করবো না, 100 টাকা বলছি, দেখি কত দেয়। আচ্ছা ঠিক আছে। কত দিল? 100 টাকা দিছে। যাক, খারাপ না এখান থেকে এখানে। 100, তো তার মানে আজকে এখন পর্যন্ত আমার ইনকাম হচ্ছে 590 টাকা। এই ট্রিপটা সবচেয়ে আরামদায়ক ট্রিপ ছিল। দামি জায়গা, দামি ট্রিপ। তো যাই হোক ভাই ব্রাদার, চলেন এখন আগে বাড়াই, দেখি কোথাও যাত্রী পাই কিনা। আমার সাথে আপনারাও যাত্রী খুঁজেন। তো আমরা বলতেই পারি উই আর লুকিং ফর যাত্রী, না সরি, উই আর লুকিং ফর যাত্রীস। তো চলেন দেখি শুটিং ক্লাবের এখানে গিয়ে একটু বসি, পুলিশ প্লাজারের দিকে কোনো ট্রিপ পাই কি না। 1টা বাজে মোটামুটি, 1টা 2টা 3টা, মানে আমার হাতে 2 ঘন্টা সময় আছে। চলে যাব হচ্ছে বাসায়। আর এখন পর্যন্ত আপনার 590 টাকা ইনকাম করছি। এর মধ্যে 150 টাকা মতো তেল খরচ গেছে। তাও আমার অ্যারাউন্ড আপনার 450 টাকা মতো ইনকাম হয়েছে আজকে, মানে খরচ বাদ দিয়ে আয় হয়েছে। তো যাই হোক, আজকে আর এই বিষয়ে কথা বলবো না। ব্যাপারটা হচ্ছে কেন চলে যেতেছি, আমি নর্মালি রোজার সময় শেয়ার করি না। তো আর্থিকভাবে আমি এতই অভাবগ্রস্ত যে একদম সবার নিম্ন স্তরে আমি এখন আছি, যার ফলে আমার আর কোনো ওয়ে নাই রাইড শেয়ার করা ছাড়া। রাইড শেয়ার করবোই না ভাই, কেন ভাই? রোজা শুরু হওয়ার আগে বেগুন কিনলাম 40 থেকে 60 টাকা করে কেজি। ওই বেগুন এখন আপনার 120 টাকা করে কেজি বিক্রি করতেছে। আবার দেখেন শশা, এই শশা কয় টাকা ছিল? এই শশা নাকি এখন 100 টাকা কেজি। শশা, খিরা এগুলো 100 টাকা করে কেজি বিক্রি করতেছে। এরপরে যদি আপনি দেখেন লেবু, এটা তো হাতি দেওয়া যায় না, এটার নাম নিতেই তো অজু করা লাগে, এমন একটা অবস্থা। তো এই লেবুর হালি হচ্ছে আপনার 100 টাকা, কোথাও কোথাও ক্ষেত্র বিশেষে দেখা যায় 150 টাকা 200 টাকা পর্যন্ত নাকি হালি বিক্রি হয়েছে। মানে লেবুর হালি 200 টাকাও বিক্রি হয়েছে, আপনি ভাবতে পারেন। এখন এই জায়গায় 2টা শ্রেণীর মানুষ আছে, এই 200 টাকার লেবুর হালি বিক্রি করলোই বা কে, আর এই 200 টাকা দিয়ে হালি লেবু কিনলোই বা কে? ব্যাংক পোকামাকড় খায় এবং ব্যাংকে খায় সাপে, সাপকে খায় চিলে, সেম। ওই যে 200 টাকা করে বিক্রি করতেছে লেবুর হালি, এরা যে সিন্ডিকেট আছে, এরা মনে করেন ঘুষখোর, জুলুমবাজ, মানুষের উপর জুলুম করে টাকা নেয়। যারা নাকি 200 টাকা দিয়ে হালি লেবু কিনে, এরাও আপনার দেখবেন দুর্নীতিবাজ, এরাও জুলুমবাজ। নয়তো 200 টাকা দিয়ে আসলে কোনো স্বাভাবিক মানুষের লেবু কিনা খাওয়ার প্রশ্নই আসে না। তো যাই হোক, এ হইলো বর্তমান পরিস্থিতি। তো এই অবস্থায় আসলে রাশিয়া না করে কোনো উপায় নাই, যে কয় টাকা ইনকাম হয় আর কি। তবে আজকে এমন একটা অবস্থা, 2 হালি লেবু কিনবো যে সেই ইনকামটা করতে পারিনি আজকে। যাক, নসিবের মালিক আল্লাহ। আল্লাহ যেদিন রিজিকে যেরকম রাখছে ওরকমই হবে, এটাই স্বাভাবিক। তো এখন আসি হচ্ছে কি মূল কথায়, আমরা যারা সাধারণ মানুষ আছি, এরা কি করি? 19-20 হলে ব্যবসায়ীদের এবং সরকার যে আছে ক্ষমতায়, রাষ্ট্রীয় ক্ষমতায় সরকার, এই সরকারকে আমরা বকাবাজ্য করি নাকি? কিন্তু একটা জিনিস কি খেয়াল করে দেখছেন, যে যে সেক্টরে আছে বা যে যে পেশায় নিয়োজিত আছে, সবাই কিন্তু সবার দিক থেকে স্বার্থবাজ। সুযোগ পাইলেই হয়েছে কিভাবে মানুষের থেকে জুলুম করে টাকা নিবে বা কিভাবে আসলে মানুষকে ঠকায় টাকা নিবে, এই পায়ে তারা থাকে, এই ধান্দা থাকে। আমাদের এলাকায় বৃষ্টি হইলে দেখতাম যে 20 টাকা ভাড়া 40 টাকা করে নিত রিক্সাওয়ালা। এটা কি জুলুম না? এর একটা উদাহরণ দিলাম আর কি, যে যে সেক্টরে থাকুক না কেন, সুযোগ পাইলে সবাই আসলে কোপ দিয়ে দেয়, এটা হচ্ছে বড় কথা। তো যাই হোক ভাই ব্রাদার,
বিষয় হচ্ছে নিজে বদলাই, অন্যকে বদলানোর জন্য আহ্বান জানাই। তো আমরা যে যেই সেক্টরে থাকি না কেন বা যেই পেশায় নিয়োজিত থাকি না কেন, চেষ্টা করবো একটু হালালভাবে চলার জন্য। আপনি হারাম খান, কিন্তু অন্তত গরিবের উপর জুলুম হয় এরকম কোনো কিছু কাজ করেন না। আপনি জুলুম করেন, আপনি যারা ঘুষখোর সুদখোর আছে, যারা নাকি ঘুষের উপরে সুদের উপরে টাকা দিয়ে চলাফেরা করে, আপনি তাদের উপর জুলুম করেন। এটা থেকে আপনি 3 গুণ বাড়ায় রাখেন না দাম, সমস্যা নেই। কিন্তু যারা নাকি খেটে খাওয়া, আমার মতো খেটে খাওয়া দিনমজুর আছে, তো তাদের পেটে লাথি মেরে লাভ নেই ভাই, আল্লাহর কাছে হিসাব দেওয়া লাগবে। মরবেন না এমন তো না যে মরবেন না, যদি না মরতেন একটা কথা ছিল, মরবেন এটা বাস্তব, আর আল্লাহকে হিসাব দিতে হবে এটা বাস্তব। তো এই ক্ষণস্থায়ী দুনিয়াতে এত খাই খাই করেন না ভাই। তো ভাই ব্রাদার, সারাদিন আপনাদের নিয়ে ঢাকা সিটিটা ঘুরলাম, কিরকম লাগলো ভিডিওটা একটু জানাবেন কমেন্ট করে। তো এখন বিদায় নেওয়ার পালা, কারণ ভিডিওটি আর দীর্ঘায়িত করবো না। তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটি লাইক করবেন, কোনো মতামত থাকলে কমেন্ট করে জানাবেন, এবং সম্ভব হলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।